সুপ্রভাত বন্ধুরা, আজ 17 এপ্রিল শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: চীন এবং সারা বিশ্বের জন্যই হরমুজ প্রণালী খুলে দিয়েছেন বলে দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এবং আমেরিকা দুই পক্ষই শান্তি বৈঠকে মুখোমুখি হতে রাজি। সূত্রের খবর, ইসলামাবাদ কিংবা জেনেভায় সেই বৈঠক হতে পারে, অর্থাৎ যুদ্ধবন্ধের ব্যাপারে উভয় পক্ষই আগ্রহী। এই অবস্থায় বুধবার রাতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। বিমানবন্দরে পৌঁছানোর সময় তার পরনে ছিল সামরিক পোশাক। তাকে স্বাগত জানাতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি হাজির ছিলেন। ইরানের প্রশাসনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা মুনিরের। তারপরে সেই সংক্রান্ত বার্তা আমেরিকার নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার কথা। আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার প্রয়োজনে তৎপর হয়েছে পাকিস্তান। বুধবার সৌদি আরব, কাতার এবং তুরস্কে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সৌদি আরব ও কাতারে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তুরস্কে যোগ দেবেন আন্টালিয়া কূটনৈতিক মঞ্চতে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে প্রতিনিধি দল এবং ইরানের আধিকারিকদের মধ্যে বুধবার একটি বৈঠক হয়েছে। এরপরে আমেরিকা ইরানের পরবর্তী দফায় আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেবে তেহরান। মুনির তেহরান পৌঁছলে তাকে স্বাগত জানান ইরানের বিদেশমন্ত্রী। আমেরিকার সঙ্গে ইরানের প্রথম দফার শান্তি বৈঠক ফলপ্রসূ হয়নি। সেই বৈঠক শেষে ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ থেকে দেশে ফিরতে এতটাই ভয় পেয়েছিল যে মাঝপথে বিমান থেকে নেমে দলটি ট্রেন, বাস এবং শেষে গাড়ি করে তেহরান ফিরে আসেন। লেবাননে একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা রাজনৈতিক বিশেষজ্ঞ মোহাম্মদ মারান্ডি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাসের সঙ্গে ইরান সরকারের শীর্ষস্তরের প্রতিনিধিদের সঙ্গে ইসলামাবাদ গিয়েছিলেন মারান্ডিও। ওই অধ্যাপকের দাবি, শান্তি আলোচনা শুরুর আগে থেকে ইরানের প্রতিনিধি দলটির ওপরে মারাত্মক চাপ দেওয়া হচ্ছিল। ইরানের শীর্ষকর্তাদের হুমকি দেওয়া হয়েছিল যে কোনো মুহূর্তে তাদের বিমানে ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে বা বিমানটি গুলি করে নামানো হতে পারে। মারান্ডির অভিযোগের তীর আমেরিকার দিকেই। পশ্চিম এশিয়া যুদ্ধবিরতির মধ্যেই উত্তেজনার পারদ চলল ইউরোপে রাশিয়া ইউক্রেন সংঘাতে। বুধবার রাতে ইউক্রেন রাশিয়া 250-র বেশি ড্রোন বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর এবং আরব সাগরের তীরবর্তী বিভিন্ন রুশ জনপদে হামলা চালিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 207টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। দক্ষিণাঞ্চলীয় শহর তোয়াপাসের আবাসিক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 2 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। তাদের নিশানায় ছিল বেলগ্রাদ, স্মোলেনস্ক, কুরস্ক, ব্রিয়ানাস্ক, ওরিয়ল এবং ক্রাসনাদর। পশ্চিম এশিয়ায় যুদ্ধ তৈরি হওয়া জ্বালানি সংকট জুঝতে 1 মাসের জন্য রুশ তেল কেনার অনুমতি দিয়েছিল আমেরিকা। ওই অঞ্চলের বন্দরগুলি দিয়েই মূলত রাশিয়া থেকে তেল রপ্তানি করা হয়। ফলে ভারত সহ বিভিন্ন দেশে এর প্রভাব পড়তে পারে। রুশ তেল আসা কমলে শোধনাগারগুলি চাপে পড়বে। বাংলাদেশে ধর্ম অবমাননা অভিযোগে আরও কড়া আইন প্রণয়নের দাবি উঠল জাতীয় সংসদে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সহযোগী খিলাফত মজলিসের সংসদ সদস্য শহীদ উদ্দিন আহমেদ হানজালা এই সংক্রান্ত প্রস্তাব এনেছেন। বুধবার রাষ্ট্রপতি ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব সংক্রান্ত বক্তৃতায় শহীদ উদ্দিন দাবি করেন, হযরত মুহাম্মদের নামে কোনো অবমাননাকর মন্তব্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে হবে। যারা হযরত মুহাম্মদকে শেষ নবী হিসেবে স্বীকার করেন না, তাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তোলেন তিনি। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য শাহাবুদ্দিন বলেন, আমরা বারবার দেখছি কিছুদিন পরপরই কারা যেন এমন করছে, এটা চলতে দেওয়া যায় না। আসছি দেশের খবরে। দিল্লির আম্বেদকর ইউনিভার্সিটির 2026-এর ছাত্র সংগঠনের নির্বাচনে ফের এসএফআই বিপুল ভোটে জয়ী হলো। এই জয়ের পর থেকেই ক্যাম্পাস জুড়ে ছাত্রছাত্রীরা উৎসবে মেতে উঠেছেন। এসএফআই জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে মোট 21টি আসনে জয়ী হয়েছে সংগঠনের প্রার্থীরা। নির্বাচনের ফলাফল থেকে জানা যাচ্ছে, কাশ্মীরি গেট ক্যাম্পাসের 25 জন সদস্যের কাউন্সিলে এসএফআই 13 জন সদস্যের সমর্থন পেয়েছে। এছাড়া করমপুরা ক্যাম্পাসে 7টির মধ্যে 5টি আসন ও লোধি রোড
রোড ক্যাম্পাসে 4টির মধ্যে 3টি আসনে জয়ী হয়েছে এসএফআই। বিবৃতিতে এসএফআই বলেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দমন পীড়নকে প্রতিহত করে এই জয় হাসিল হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 8 এসএফআই নেতাকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয়। এছাড়াও শান্তিপূর্ণভাবে সংগঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছাত্রছাত্রীদের সন্ত্রাসবাদী বলেছিল কর্তৃপক্ষ। সুতরাং এই জয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে। বৃহস্পতিবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মহিলা সংরক্ষণ বিলের সাথে ডিলিমিটেশন কেন যুক্ত করা হলো তার কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যে বারবার তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে তার সরকারি সংসদে এবং বিধানসভায় মহিলাদের জন্য 33% সংরক্ষণের বিষয়ে পদক্ষেপ নিয়েছে। এদিন প্রধানমন্ত্রী দাবি করেছেন, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে কোনো রাজ্যের সাথেই বৈষম্য করা হবে না, কিন্তু সংসদে যে বিল পেশ হয়েছে সেখানে এই ধরনের কোনো কথা বলা নেই। উল্টে দক্ষিণী রাজ্যগুলো থেকে আসন কমতে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই নিয়ে দক্ষিণী রাজ্যগুলোয় বিক্ষোভে নেমেছেন বিরোধীরা। উল্লেখ্য, বিরোধীদের পক্ষ থেকে কখনোই মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করা হয়নি। তাদের বিরোধিতা এই বিলের সাথে ডিলিমিটেশনকে যুক্ত করার ক্ষেত্রে। 2014 সালে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হলে তার প্রথম কাজ হবে মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা। কিন্তু 2023 সালের বিলে বলা হয়েছে, প্রথমে জনগণনা হবে, তারপর তার ভিত্তিতে ডিলিমিটেশন হবে, তারপর সংরক্ষণ চালু হবে। জাতীয় স্তরে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সহ জাতীয় স্তরের একাধিক মহিলা সংগঠন মহিলা সংরক্ষণের সাথে ডিলিমিটেশন এবং জনগণনার শর্তকে জুড়ে দেওয়ার বিরোধিতা করেছে। মুসলিম পার্সোনাল লয়ে নারী বৈষম্যের অভিযোগ, কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের। মুসলিম পার্সোনাল ল প্রয়োগ আইন 1937-এর কয়েকটি ধারা কি মহিলাদের সাংবিধানিক অধিকার খর্ব করছে? এই প্রশ্ন তুলে দায়ের করা একটি জনস্বার্থ মামলায় কেন্দ্র সরকারের অবস্থান জানতে চাইল ভারতের সুপ্রিম কোর্ট। গত 16 এপ্রিল 2026 তারিখে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রককে নোটিশ জারি করে 4 সপ্তাহের মধ্যে জবাব দাখিল করতে বলেছেন। আবেদনকারীদের দাবি, বর্তমান শরিয়ত আইন অনুযায়ী উত্তরাধিকার ও সম্পত্তির অধিকারের ক্ষেত্রে মুসলিম মহিলারা চরম বৈষম্যের শিকার হন। অনেক ক্ষেত্রে তারা পুরুষদের তুলনায় অর্ধেক বা তারও কম সম্পত্তির ভাগ পান। এটি ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ এবং 15 নম্বর অনুচ্ছেদের লিঙ্গভিত্তিক বৈষম্য রোধ পরিপন্থী। আদালত জানতে চেয়েছে, উত্তরাধিকার সংক্রান্ত এই নিয়ম কি একান্তই ধর্মীয় বিষয়, নাকি এর মধ্যে সংস্কারের সুযোগ রয়েছে? বিচারপতিরা জানান, কেবল সমাজকর্মীদের আবেদনে সীমাবদ্ধ না থেকে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন মুসলিম মহিলাদেরও এই মামলায় পক্ষভুক্ত করা প্রয়োজন। শুনানিতে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ যুক্তি দেন যে সম্পত্তির বন্টন একটি দেওয়ানি বিষয়, এটি ধর্মের কোনো অবিচ্ছেদ্য অঙ্গ হতে পারে না। অন্যদিকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই আবেদনের তীব্র বিরোধিতা করেছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ট্যাক্সিংয়ের সময় আকাশ এয়ার এবং স্পাইস জেটের 2টি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল বৃহস্পতিবার দুপুরে। এতে উভয় বিমানের ডানার ক্ষতি হলেও কোনো যাত্রী আহত হননি বলে খবর। এখন রাজ্যের খবর। ট্রাইব্যুনাল অনুমতি দিলে নির্বাচনে 2 দিন আগে ভোটার তালিকায় উঠবে নাম। 21 এবং 27 এপ্রিল ভোটার তালিকায় সেই নাম যুক্ত করতে হবে নির্বাচন কমিশনকে। প্রকাশ করতে হবে তালিকা। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়, ভোট গ্রহণের 2 দিন আগে অর্থাৎ 23 এপ্রিল যে সমস্ত অঞ্চলে ভোট সেখানে 21 এপ্রিল এবং 29 এপ্রিল যে সমস্ত অঞ্চলে ভোট সেখানে 27 তারিখের মধ্যে ট্রাইব্যুনালে অনুমতি পাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করতে হবে। তবে ভোটের আগে যাদের আবেদনের নিষ্পত্তি ট্রাইব্যুনালে হবে না তারা এবার ভোট দিতে পারবেন না। ট্রাইব্যুনালে আবেদনকারী সকলকে ভোট দেওয়ারও আবেদন জানিয়ে এই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গে এশার সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলাতেই কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে জানিয়েছে যে 34 লক্ষ আবেদন জমা পড়েছে 18টি ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ভোটাধিকার বিবেচনার জন্য ট্রাইব্যুনাল গড়া হয়েছে এ রাজ্যে। ভারতীয় সংবিধানে 142 নম্বর ধারা অনুযায়ী আইনের সীমাবদ্ধতা দেখা গেলে বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য বিশেষ নির্দেশ দিতে পারে। সেই ধারাকে প্রয়োগ করে ভোটার তালিকায় এই সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল পাঞ্চালির বেঞ্চ।
কাটোয়াতে এনটিপিসিকে তাড়ানোর দায়ে তৃণমূলকে অভিযুক্ত করছেন সেখানকার জমিদাতারা। এনটিপিসির ঐকান্তিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও 15 বছরে কেন একটা কারখানা তৈরি হলো না তা নিয়ে সরকারকে কাঠগড়ায় তুলেছেন কাটোয়ার কৃষকেরা। কাটোয়ার মানুষের দীর্ঘদিনে জমা এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে এসআইআর। হাজার হাজার মানুষের প্রত্যাশা থাকা সত্ত্বেও একটা সরকার শিল্প তৈরি করতে কোনো রকম সহযোগিতা করলো না এনটিপিসিকে। এরপরেও কি এলাকার জমিদাতারা যুবকরা প্রত্যাশা করবেন মমতা ব্যানার্জি সরকার তাদের কাজ রুজি রুটির প্রত্যাশা পূরণ করতে পারবে? এমনই আফসোস রয়ে গেছে সিঙ্গুরের মতো কাটোয়ার জমিদাতা কৃষকদেরও। 2005 সালে কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য বিজ্ঞপ্তি দেয় রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকার। শিল্পের জন্য কাটোয়ার কৃষকেরা স্বেচ্ছায় 556 একর জমি দিয়েছিলেন সরকারকে। তারপর এনটিপিসি সরাসরি কৃষকদের কাছ থেকে আরও 198 একর জমি কিনেছিল। এই জমি দেওয়ার পিছনে একটাই কারণ ছিল, এখানে শিল্প হলে কর্মসংস্থান হবে, বাজার গঞ্জ গড়ে উঠবে। কৃষকদের ওপর উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ হলো, পাঁচিল দিয়ে সেই জমি ঘেরাও হলো। এমনকি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বর্ধমান থেকে কাটোয়া ন্যারোগেজ থেকে ব্রডগেজ রেল লাইন তৈরি করে দেওয়া হলো। তাপবিদ্যুৎ তৈরি করবে বলে দীর্ঘ 11 বছর ধরে অপেক্ষা করে রইল এনটিপিসি, কিন্তু তৃণমূল সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সিপিআইএম অচিন্ত মল্লিক বলেছেন, এটা শুধু কাটোয়ার নয়, গোটা কাটোয়া মহকুমার দাবি এই জমিতে শিল্প হোক। কিন্তু এই সরকারকে না তাড়াতে পারলে রাজ্যে কোথাও কোনো শিল্প আসবে না। অন্য অঞ্চলের মতো কাটোয়া মহকুমার হাজার হাজার ছেলে এখানে কোনো কাজ না পেয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হয়ে। সেই ক্ষোভের কথা কাটোয়ার সিপিআইএম প্রার্থী সকলের প্রিয় মাস্টারমশাই সঞ্জীব কুমার দাসকে শুনিয়েছেন মানুষ। তাদের বক্তব্য, বামপন্থীরা আবার এগিয়ে না এলে বাংলা রসাতলে যেতে বসেছে। কাটোয়া বিধানসভার মানুষ প্রশ্ন তুলেছেন, আর কবে কাটোয়া রেলগেটে উড়ালপুল হবে, গঙ্গার ওপর সেতুই বা কবে হবে? ভোট এলেই শাসক দল প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট মিটলেই আর সে পথে হাঁটে না। আর কবে কাটোয়ার অসম্পূর্ণ স্টেডিয়াম পূর্ণাঙ্গ রূপ পাবে? রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন নেবেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সিপিআইএম এর আইনজীবী নেতা বিকাশ বৃহস্পতিবার এই মর্মে চিঠি লিখেছেন রাজ্যসভার সচিবালয়কে। সেই চিঠিতে বিকাশ তার সিদ্ধান্তের কথা অবগত করেছেন। চিঠির একেবারে নিচে বাংলায় স্বাক্ষর করেছেন তিনি। কেন এই সিদ্ধান্ত? বিকাশ বলেন, আমার পেনশনের প্রয়োজন নেই, তাই নেব না। এই সিদ্ধান্ত কি পার্টির অনুমোদন ক্রমে নেওয়া হয়েছে? জবাবে আইনজীবী বাম নেতা বলেন, সবকিছুতে পার্টির অনুমোদন লাগে নাকি? এটা আমার সিদ্ধান্ত। সাধারণত সিপিআইএম এর জনপ্রতিনিধি হলে তারা যে বেতন বা বিভিন্ন কমিটির সদস্য হিসেবে ভাতা পান তা দলকে দিয়ে দিতে হয়, একটি অংশ দল তাকে দেয়। পেনশনের অর্থের ক্ষেত্রেও একই বিধি সিপিআইএমে। যেমন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, রামচন্দ্র ডোমেরা প্রাক্তন সাংসদের পেনশন দলকেই দিয়ে দেন। শেষে খেলার খবর, 10 জনের ইস্টবেঙ্গলকেও হারাতে পারল না বেঙ্গালুরু। 3 বার পিছিয়ে পড়েও শেষ মিনিটে অ্যান্টনের গোলে 3-3 ড্র লাল হলুদের। ঘরের মাঠে মরিয়া লড়াই করল ইস্টবেঙ্গল, তার ফলও পেল তারা। শেষ মিনিটের গোলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করল লাল হলুদ। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।